দেখো, ওয়ার্ল্ড অফ ফুটবলে একটা ফ্রেজ রয়েছে, ট্রান্সফার মার্কেট ইজ ভোলাটাইল। ট্রান্সফার মার্কেটে যে কোনো মুহূর্তে একটা সিচুয়েশন হঠাৎ করে অন্যদিকে মোড় নিতে পারে। কিন্তু যে ডিল ডান হয়ে গেছে, যে ডিল কনফার্মড হয়ে গেছে, সিগনেচার হয়েছে কি হয়নি, আমি কালকেও বলেছিলাম যে এটা নিয়ে একটু আমাদের ওয়েট করতে হবে, আরও রিলায়েবল অথেন্টিক জায়গার জন্য ওয়েট করতে হবে। আর তার থেকেও বেশি আমি অন্তত পার্সোনালি ওয়েট করব ক্লাবের অফিসিয়াল প্রেস রিলিজ অবধি। জিকসন সিংয়ের ব্যাপারে কথা বলছি, তাকে নিয়ে যে প্যানিকটা করার চেষ্টা করা হয়েছিল এবং সেই করা প্যানিককে যারা প্যানিকড হয়েছিল তার মধ্যে কারা বেশি বোকা সেটা নিয়ে একটা বিস্তর ডিবেট হতে পারে। কিন্তু যে ডিল অলরেডি ডান হয়ে গেছে সেটা নিয়ে অযথা প্যানিক করা আর সেই প্যানিককে প্যানিকড হয়ে যাওয়া, এর কোনো যুক্তি ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটা রেডি রয়েছে, তাকে নিয়ে ডিটেলসে কথা বলবো। তার পাশাপাশি বেশ কিছু বিদেশি প্লেয়ারকে নিয়েও কথা বলার রয়েছে, ইন্টারেস্টিং কিছু আপডেটস রয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকো। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে মুম্বাই সিটি এফসির তরফ থেকে, হার্দিক ভাট। ইয়াং প্রমিসিং একজন সেন্টার ব্যাক, এবং এর আগে মুম্বাই সিটি এফসিতে ওর একটা লোন পিরিয়ডও কেটেছিল। তো ফাইনালি আবারও মুম্বাই সিটি এফসিতে কিন্তু পার্মানেন্ট ডিলেও ফিরে এলো। যথেষ্ট ভালো একজন প্লেয়ার, আইএসএল আই লিগ থেকে বেশ কিছু ক্লাবের একটা ইন্টারেস্ট ছিল ওকে সাইন করানোর জন্য, বাট হ্যাঁ, ওর চয়েসটা শুরু থেকে মুম্বাই সিটি এফসি ছিল এবং ফাইনালি সেটাই কিন্তু হয়েছে। দ্বিতীয় যে আপডেটটা শেয়ার করা রয়েছে বা অ্যানাউন্সমেন্টটা বলার রয়েছে সেটা হচ্ছে ওড়িশা এফসি, তারা কিন্তু সের্জিও লোবেরাকে আরও 2 বছর এক্সটেনশন দিয়ে দিয়েছে। 2025-26 অবধি ওড়িশা এফসির দায়িত্বে সের্জিও লোবেরা থাকতে চলেছেন। তিনি যেভাবে টিম বিল্ড আপ করেছেন, যেভাবে তিনি বিদেশি প্লেয়ারদের ধরে রেখেছেন, উগো বুমোকে তিনি আবারও নিজের সিস্টেমে ফিরিয়ে নিয়ে গেছেন। তো কোথাও একটা টার্গেট তিনি ফিক্স করে দিয়েছেন যে কোথায় ওড়িশা এফসি নিজেদের দেখতে চাইছে। লাস্ট সিজনে যখন ওড়িশা এফসিতে সের্জিও লোবেরা জয়েন করেছেন, সেই জায়গাতে আইএসএল বলো, এফসি কাপ বলো, দুটো জায়গাতেই মোটামুটি আগের থেকে বেটার পারফরমেন্স। এফসি কাপে তো প্রথমবারের মতো খেলে সেখানে নকআউটে পৌঁছে যাওয়া। আইএসএলে এই যাবৎ ওড়িশা এফসি সব থেকে বেস্ট রেজাল্ট হয়েছে এবং অবশ্যই সুপার কাপের ফাইনাল অবধি রিচ করেছে, যদিও কোনো ট্রফি জিততে পারেনি। তার আগে সিজনটা ওদের প্রথম এবং একমাত্র ট্রফি ক্লাবে ঢুকেছিল। বাট হ্যাঁ, ওভারঅল গোটা সিজনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু বাকি সিজনগুলোর থেকে অনেক বেটার হয়েছে। এই সিজনে আরও অনেকটা ডেভেলপ করবে স্কোয়াড, আরও বেটার কিছু সিগনেচার হয়েছে এবং আমার মনে হয় যে আগের সিজনের থেকে এই সিজনে অনেক বেটার কিছু সের্জিও লোবেরা নিয়ে আসতে চলেছেন এবং সেই কারণেই তাকে ওড়িশা এফসি আরও 2 বছরের এক্সটেনশন দিয়েছে। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ার কিন্তু অফিসিয়ালি এখনও অবধি অ্যানাউন্সড হয়নি, তার একটা টিজার রিলিজ হয়েছে এফসি গোয়ার তরফ থেকে এবং মার্কাস যেটা টুইট করে জানিয়েছে, একটা ইয়াং এবং অবশ্যই সারপ্রাইজিং সিগনেচার এফসি গোয়া করেছে, যাকে নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি, যার প্রোফাইল সম্বন্ধে এই মুহূর্তে কারোর কোনো আইডিয়া নেই, এবং যেটা একটা যথেষ্ট ভালো এবং এক্সাইটিং সিগনেচার অফ দ্য সিজন হবে বলে এফসি গোয়া কর্তৃপক্ষ তারা মনে করছে। আর ন্যাচারালি অন্তত পার্সোনালি আমার কাছেও এই ধরনের সিগনেচারগুলো খুব ইন্টারেস্টিং হয়, কারণ যাকে নিয়ে আমি আলোচনা করলাম না, যাকে নিয়ে কারোর সাথে তুল্যমূল্য বিচার করলাম না, আগে কে ভালো ছিল আর যে এলো সে ভালো হলো কি না, কোনো খাপ পঞ্চায়েত আমি বসালাম না, কে ভালো ছিল কে ভালো হলো দরকার নেই বলার। সেই জায়গা থেকে এই সিগনেচার যখন ক্লাবের ক্ষেত্রে হয়েই গেল, আর কোনো যদি কিন্তু অথবা থাকলো না, সেই সিগনেচারকে নিয়ে তখন আমরা ফিউচারের কথা বলতে পারি, সেই সিগনেচারের কতটা প্রমিস রয়েছে সেটা নিয়ে কথা বলতে পারি। আর নাম্বার 10 রোলে যখন একজন ইয়াং ইউরোপিয়ান প্লেয়ার সই করছে, তার থেকে এক্সপেকটেশন কিন্তু আইএসএলের যে কোনো টিমের অনেকটা বেড়ে যায়, কারণ যে টিমে অলরেডি তোমার ইকার গোয়ারেক্সোনার মতো উইঙ্গারকে তুমি নিয়ে এসেছো, উইঙ্গার ফরওয়ার্ড নাম্বার 10 বহু পজিশনে ইকার খেলতে পারে। যখন একদম সেন্টার ফরওয়ার্ডে স্ট্রাইকার পজিশনে আরমান্দো সাদিকুর মতো প্লেয়ারকে সিগনেচার করানো হয়েছে, আসছি সেই ব্যাপারটা নিয়ে পরে, তো সেখানে একজন পারফেক্ট নাম্বার 10 কিন্তু টিমের জন্য দরকার ছিল। বোরহা হেরেরার মতো প্লেয়ার থাকছে যে মাল্টিপল পজিশনে খেলতে পারে, একজন ইউটিলিটি ফুটবলার। তো এফসি গোয়া, বিশেষ করে মানোলো মার্কোয়েজ রোকা, তিনি কিন্তু ফরওয়ার্ডের জায়গাটাকে, বিশেষ করে অ্যাটাকিংয়ের জায়গাটাকে তিনি যথেষ্ট স্ট্রং করে দিলেন এফসি গোয়ার এই সিজনে। ইন্টারেস্টিং কিছু ব্যাপার হয়তো আগামী সিজনে আমরা এফসি গোয়ার খেলা থেকে দেখতে পাবো। দেখা যাক, এই সিগনেচারটা যখন অফিসিয়ালি গোয়ার তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তখন তাকে নিয়ে ডিটেলসে পরে কথা বলা যাবে। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ারের সাথে কিন্তু মুম্বাই সিটি এফসির একটা লিঙ্ক আপ এই মুহূর্তে হয়েছে এবং মুম্বাই সিটি এফসি সম্ভবত এই প্লেয়ারকে তাদেরই সিস্টার ক্লাব মেলবোর্ন সিটি এফসি থেকে সই করাতে পারে, যদিও মেলবোর্ন সিটি এফসিতে তার গুড বাই হয়ে গেছে। বাট হ্যাঁ, ইভেনচুয়ালি বলা যেতে পারে যে মেলবোর্ন সিটি এফসির পর আরও একটা সিটি ফুটবল গ্রুপের ক্লাবে এই প্লেয়ার সই করলো। পর্তুগিজ সেন্টার ব্যাক 33 বছর বয়সী নুনো রেইস
এই আপডেটটা অনেক দিন আগেই সামনে এসেছিল, বাট খুব একটা ডেভেলপমেন্ট হয়নি। এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে যে অ্যাডভান্স স্টেজেরও ওপরের দিকে চলে গেছে, অলমোস্ট এই ডিলটা ডান। তবে হ্যাঁ, সিগনেচার এখনও হয়নি। যতক্ষণ না সিগনেচার হচ্ছে ততক্ষণ একটু পেশেন্টলি ওয়েট করাটাই বেটার হবে। প্লেয়ারটা যদি প্রোফাইল বলি তাহলে যথেষ্ট ভালো প্রোফাইল, এবং ইউথ ফুটবলে বিশেষ করে পর্তুগালে আন্ডার 19 বা আন্ডার 20 এই টাইমটা, বা আন্ডার 21 এই টাইমটাও কিন্তু ভীষণভাবে ও প্রমিসিং ফুটবলার ছিল। কিন্তু পরবর্তী সময়ে ওই যে ইউথ ফুটবলের ব্যাপারটা, সেটা সিনিয়র ফুটবলে কনভার্ট হয়নি। আন্ডার 21-এর পর 23-তেও যায়নি, বা সিনিয়র টিমে কোনোদিনও কল পায়নি। এবং আন্ডার 20 টিমের হয়ে আন্ডার 20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে রিচ করে, এবং সেই গোটা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপে 2011-তে এই প্লেয়ারটা কিন্তু ছিল টিমের ক্যাপ্টেন, এবং হেরেছিল ব্রাজিলের কাছে, যে ব্রাজিলের কুটিনহো, অস্কারের মতো প্লেয়াররা বা ক্যাসেমিরোর মতো প্লেয়াররা ছিল। সেই টিমের কাছে কিন্তু পর্তুগালের আন্ডার 20 টিম এই নুনো রেইসের ক্যাপ্টেন্সিতে ফাইনাল হেরেছিল। তো ভীষণভাবে প্রমিস ছিল ইয়াং এজে, বাট পরে সেটা আর গিয়ে কনভার্ট হয়নি সিনিয়র ফুটবলে। কিন্তু ক্লাবে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে। লাস্ট 3টে সিজন কাটিয়েছে মেলবোর্ন সিটিতে, এবং তার পাশাপাশি স্পোর্টিং ক্লাব, অর্থাৎ স্পোর্টিং ক্লাব লিসবন, স্পোর্টিংয়ের বি টিমে কাটিয়েছে, রাশিয়াতে লেভস্কি সোফিয়াতে, এবং তার পাশাপাশি গ্রিসের প্যানাথিনাইকস, এবং অবশ্যই ফ্রান্সের এফসি মেডস, এই ধরনের বেশ কিছু ভালো ভালো ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। যদি টুর্নামেন্টের কথা বলি তাহলে অবশ্যই এ লিগে 71টা ম্যাচে এক্সপিরিয়েন্স রয়েছে, বেলজিয়ামে এক্সপিরিয়েন্স রয়েছে 54টা ম্যাচ খেলার, তার পাশাপাশি পর্তুগালের সেকেন্ড ডিভিশন, পর্তুগালের টপ ডিভিশন, রাশিয়ান ফার্স্ট ডিভিশন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তার ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ভালো প্রোফাইলের একজন ডিফেন্ডার, দেখা যাক ফাইনালি এই প্লেয়ারকে মুম্বাই সিটি এফসি সইটা করায় কিনা। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার কিন্তু আরও ইন্টারেস্টিং একজন প্রোফাইল, সিরিয়াসলি বলছি, আরও ইন্টারেস্টিং একজন প্রোফাইল। তার কারণ যে সমস্ত ক্লাবেও খেলেছে এবং যে এজেও দাঁড়িয়ে রয়েছে, এটা একটা টিমের জন্য ভীষণ বড় প্লাস পয়েন্ট। 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড ইউর্গেন লোকাডিয়া, হি ইজ আ ডাচ স্ট্রাইকার, এবং কেরিয়ারটা শুরু হয়েছিল পিএসভি আইনধোভেনে। পিএসভি আইনধোভেনে প্রচুর ম্যাচ খেলেছে, 176টা ম্যাচ, সেখানে 62টা গোল, 39টা অ্যাসিস্ট, এবং বারবার করে বিভিন্ন আর্টিকেলে তাকে কিন্তু নেক্সট ভ্যান নিসেলরুই বলে ডাকা হতো, বাট সেই প্রমিস রাখতে পারেনি। নেদারল্যান্ডের হয়ে 2টো ম্যাচেও কল পাই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসে 2017-তে, কিন্তু সেখানেও ডেবিউ হয় না। যাই হোক, তার পাশাপাশি অবশ্যই যদি ওর ক্লাবের কথা বলি, ব্রাইটনের হয়ে প্রিমিয়ার লিগেও ফিচার্ড হয়েছে, সেখানে 46 ম্যাচে 6টা গোল। তার পাশাপাশি এমএলএসে সিনসিনাটির হয়ে খেলেছে, এশিয়াতে খেলেছে পার্সিপোলিসের হয়ে, ইরানের ক্লাব পার্সিপোলিসের হয়ে খেলেছে। টপ লিগগুলোর মধ্যে এরিডিভিসে সেখানে 127টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, প্রিমিয়ার লিগে 35টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, এমএলএসে 26টা, চাইনিজ সুপার লিগ সেখানে কিন্তু 24টার মতো ম্যাচ খেলেছে, বুন্দেসলিগাতে 22টা, এবং যদি এশিয়াতে পার্সিয়ান গালফ প্রো লিগ বলি সেখানে কিন্তু 9 ম্যাচে 6 গোল করেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এই প্লেয়ারটার খেলার অভিজ্ঞতা রয়েছে, 8 ম্যাচে 1টা গোল রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে এই প্লেয়ারটাকে ইন্ডিয়াতে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তারা আনতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই প্লেয়ারটার সাথে। ইনিশিয়াল স্টেজে কিন্তু কথাবার্তা চলছে, যেটা আগামী দিনে অ্যাডভান্স স্টেজের দিকে এগোতে পারে। কারণ প্র্যাকটিস সেশনে জোসুয়া সৌটেরিও বা কোয়ামে পেপ্রা তারা কিন্তু মাইকেল স্টেয়ারকে এখনও অবধি ইমপ্রেস করতে পারেনি। তাদেরকে রেখে দেওয়ার সম্ভাবনাটা প্রায় নিচের দিকে নামছে, সেই কারণে আরমান্দো সাদিকুকে ওরা বাজিয়ে দেখেছিল, সেটাও কিন্তু হয়নি। দেখা যাক ফাইনালি এই ইউর্গেন লোকাডিয়া এই প্লেয়ারটা কেরালা ব্লাস্টার্সে বা ইন্ডিয়াতে আসে কি না। হাই প্রোফাইল একটা সিগনেচার হবে যদি এই প্লেয়ারটা ফাইনালি ইন্ডিয়াতে আসে। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, বুঝতে পারছো তাকে দুটো প্লেয়ারের কথা বলার সময় তাকে আমি টেনেছি, সেটা হচ্ছে আরমান্দো সাদিকু। হ্যাঁ, নিশ্চিতভাবেই সাদিকু এমন একটা প্লেয়ার যাকে নিয়ে গত কয়েক সপ্তাহে আলোচনা বিস্তর থেকেছে। যখন মার্কাসের টুইটটা আসে যে অ্যাজ অফ নাও মোহনবাগানের 6th ফরেনারের নাম হচ্ছে সাদিকু, তখন একটা চাপা উত্তেজনা তৈরি হয় যে সাদিকু কি থেকে যাচ্ছে, এই বোঝাটা কি বইতে হবে। যদিও তার সিজন ডিসেন্ট গেছে, হয়তো যতটা এক্সপেকটেশন ছিল ততটা হয়নি। টিমে যখন 3জন ফরওয়ার্ড থাকে সবার থেকে সমান পারফরমেন্সটা বেরিয়ে আসে না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তার পাশাপাশি ও যতটুকু সুযোগ পেয়েছে ততটুকু কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছে। এবার যখন ও গোয়াতে যাচ্ছে, সেখানে যখন লোন ফরওয়ার্ড হিসেবে ম্যাক্সিমাম ম্যাচ ও খেলবে, ওর থেকে কিন্তু আরও বেটার পারফরমেন্স আমরা দেখতে পারি। এই প্লেয়ারকে নিয়ে 3 দিন ধরে আলোচনা জারি রয়েছে। প্রথমে একটা কেরালার ইন্টারেস্ট ছিল, অফার ছিল, কোচের সাথে ভিডিও কল অবধি হয়, সেটা খুব একটা প্রগ্রেস করছিল না। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে গোয়া ব্যাপারটার মধ্যে ঢোকে, ওদের একজন সেন্টার ফরওয়ার্ড সিগনেচার করাতে হতো, গোয়া ব্যাপারটার মধ্যে ঢোকে, অ্যান্ড ফাইনালি ম্যানুয়েল মার্কোস রোকা
তিনি অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং ইমিডিয়েট বেসিসে প্লেয়ারটাকে কিন্তু নেওয়ার পরিকল্পনা করে ফেলেন, ফাইনাল হয়ে যায়। এবং এখানে আরমান্দো সাদিকু তারও একটা ইচ্ছা ছিল যে ম্যানুয়েল মার্কোস রোকার কোচিংয়ে খেলবে, এবং ফাইনালি মোহনবাগানের সাথে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে গোয়ার পথে আরমান্দো সাদিকু যাচ্ছে। প্রথমে পাঞ্জাব, তারপরে কেরালা, তারপরে গোয়া, যে সমস্ত টিমের এগেনস্টে ও গুছিয়ে একটা করে ব্যাঙ্গার গোল করে এসেছে তাদের টিমগুলোই কিন্তু ইন্টারেস্টেড ছিল সাদিকুকে নেওয়ার জন্য। এবার দেখা যাক সাদিকুকে আমরা আইএসএলে দেখতে পাবো, ওকে ইন্ডিভিজুয়াল স্ট্রাইকার হিসেবে, লোন ফরওয়ার্ড হিসেবে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যায় সেটা অবশ্যই সময় কথা বলবে। এবং যেভাবে আগেই বললাম যে গোয়া অ্যাটাকিং লাইন আপটাকে সাজাচ্ছে, সেখানে কিন্তু গোয়ার পরিকল্পনা ভীষণভাবে স্পষ্ট। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা এই সাদিকুর সাথেই কানেক্টেড, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। গ্রেগ স্টুয়ার্ট কালকে মোটামুটি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে সামনে এসে গেছে যে অফিসিয়ালি গ্রেগ স্টুয়ার্টের জন্য মোহনবাগান একটা হার্ড মুভ করছে। কিন্তু এখানে একটা বড় বিষয় সামনে এসেছে যে তার একটা ছোট মেডিকেল ইস্যুস রয়েছে, একটা ছোট একদমই মাইনার সার্জারি হয়েছে, যে সার্জারির জন্য নাকি তার গোটা সিজনের পারফরমেন্সে এফেক্ট ফেলে দিতে পারে। দেখো, আমি এখানে সিম্পল একটা কথা বলতে পারি, যতটুকু ফুটবল দেখি, যতটুকু ফুটবল বুঝি, যতটুকু ফুটবল দেখে আমি অন্তত বড় হয়েছি, গোটা দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে আমাদের বহু ফুটবলাররা রয়েছে যারা সিজনের যে কোনো সময়, এমনকি মাঝপথেও হয়, এই ধরনের ছোট ছোট সার্জারির মধ্যে দিয়ে যায়। বিভিন্ন রকম মেডিকেল প্রবলেম তার থাকতে পারে। যদি সত্যিই তার ওই ধরনের কোনো সার্জারি হয়ে থাকে, আমি মেনশন করতে চাইছি না কোথায় কী সার্জারি, সেটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তার গোটা সিজনে এফেক্ট ফেলবে না। কারণ এটা না তো কোনো হাঁটুর সার্জারি, না এটা কোনো হার্ট রিলেটেড সার্জারি, যাই হোক জোকস অ্যাপার্ট, কোনো ধরনের মেজর কোনো সার্জারি নয় যে তার গোটা সিজনে পারফরমেন্সে এফেক্ট ফেলে দেবে। খুবই মাইনার সার্জারি, অল্প সময়ের জন্য তার প্রবলেম ছিল, সেটা কেটে গেছে। মেডিকেলি হি ইজ নাও ফিট। বাট হ্যাঁ, মোহনবাগান যখন ফাইনালি তাকে সই করাবে, অ্যাডভান্স স্টেজে নিয়ে গিয়ে যখন ফাইনাল সিগনেচার হবে, তার আগে কিন্তু মেডিকেল টেস্ট হবে। সেই মেডিকেল টেস্ট যদি রিপোর্ট ওয়াইজ সবাইকে হ্যাপি করতে পারে, কনভিন্স করতে পারে যে এই প্লেয়ারটা সিগনেচার করলে মোহনবাগানের ভালো হবে, কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ওই যে সার্জারি রয়েছে তার জন্য কোনো প্রবলেম হবে না, তখনই সিগনেচারটা হবে। বাট তার আগে এই সার্জারি রয়েছে, সেই রয়েছে, তার জন্য সবটা আটকে গেল, হাই কি হয়ে গেল। আমার মনে হয় না করার কোনো প্রয়োজন আছে বলে। প্লেয়ার যখন ফাইনাল হয়ে যাবে, যখন তার সমস্ত মেডিকেল রিপোর্ট ক্লাব দেখে নেবে, তারপরে সিদ্ধান্ত নেবে, তার আগে এত কিছু বলার কোনো যুক্তিকতা আছে বলে মনে হয় না। ফাইনালি গ্রেগ স্টুয়ার্ট যদি ফিরে আসে আবারও আইএসএলে, সেটা অন্তত পক্ষে যারা ক্রিয়েটিভ ফুটবল ভালোবাসে, যারা বল প্লেয়িং ফুটবল ভালোবাসে, যারা একটু বিউটিফুল টাচ, একটা ভালো ফ্রিকিক দেখতে ভালোবাসে, সেট পিস মুভমেন্ট দেখতে ভালোবাসে, তারা কিন্তু ভীষণভাবে আনন্দ পাবে। এবং একদিকে পেত্রাতস, অন্যদিকে গ্রেগ স্টুয়ার্ট, যারা এতদিন ধরে রাইভাল টিমে ছিল, তারা এবার এক টিমে থাকবে, দুজন সেট পিস স্পেশালিস্ট, দুজন বল প্লেয়ার, দুজন ক্রিয়েটিভ প্লে মেকার। একটা টিমে থাকলে কতটা লেথাল ফরওয়ার্ড লাইন হয় সেটাও কিন্তু মোহনবাগান ফ্যান্সরা তাড়িয়ে উপভোগ করবে। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, দরকার ছিল না, সিরিয়াসলি দরকার ছিল না এই ধরনের কোনো প্যানিক তৈরি করার, সেটা হচ্ছে জিকসন সিংয়ের ব্যাপারে। এই প্লেয়ারটা এই মুহূর্তে ডিল ডান হয়ে পড়ে রয়েছে, সিগনেচার পেন্ডিং রয়েছে, যা কিছু আপাতত রিপোর্ট রয়েছে সেই মোতাবেক। প্লেয়ার এখনও থাইল্যান্ডে, লাস্ট কিছু ফেজ রয়েছে কেরালার সাথে ওর কন্ট্রাক্ট শেষ করার, বা বাকি ইস্টবেঙ্গলের সাথে কেরালার যে কন্ট্রাক্ট তৈরি হচ্ছে সেটা হওয়ার, সেটা কমপ্লিট হয়ে গেলে সই সাবুত ওখানে মিটিয়ে ও কলকাতা চলে আসবে, তারপরে ও ইস্টবেঙ্গলও সই করবে, তারপর পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে যা কিছু রিপোর্ট আসছে সেই রিপোর্ট কিন্তু পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি পার্সোনালি ওয়েট করব টপ অথেন্টিক সোর্সের দ্বারা যখন এটা কনফার্মড হবে, এবং তার থেকেও ওপরে যখন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অফিসিয়াল প্রেস রিলিজ হয়ে যাবে বা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তার থেকে তো বড় জিনিস আর কিছু হতে পারে না। এতদিন তো পেশেন্টলি অনেক কিছুর জন্য ওয়েট করলে, একটা রিউমার যখন শুরু হয় তাকে স্টেজ ওয়াইজ ডেভেলপ করতে 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 একদম 90% কমপ্লিট হয়ে গেছে, 10% বাকি রয়েছে। তার আগে যদি এই ধরনের প্যানিক তৈরি হয়ে যায়, সেটার কোনো যুক্তি থাকে না। সিরিয়াসলি বলছি, এইটুকু সময় একটু পেশেন্টলি ওয়েট করে যাও, সবটা ক্লিয়ার হয়ে যাবে, সবটা কনফার্ম হয়ে যাবে। কারণ আমি একটা জিনিস পার্সোনালি বিলিভ করি, যেটা তোমার সাথে হওয়ার, যেটা হওয়ার দরকার বা যেটা হওয়ার কথা লেখা রয়েছে সেটা হবেই। সেটা মাঝখান থেকে এসে কাঠি করে কেউ এড়াতে পারবে না, আটকাতে পারবে না, অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবে না। একটা প্লেয়ার সোজা রাস্তায় আসছে, হঠাৎ করে তার গাড়িটা ইউটার্ন নিয়ে ঘুরে অন্যদিকে চলে যাবে, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি কালকে রাত্রিরেও হয়নি, আজকেও হয়নি, মনে হয় না ভবিষ্যতে হওয়ার মতো 99% অবধি কোনো রকম চান্স আছে বলে। পুরোটাই ইস্টবেঙ্গলের দিকে রয়েছে, পুরো জিকসনের ডিল ইস্টবেঙ্গলের ফেভারে রয়েছে। ইস্টবেঙ্গল জিকসনকে
পাচ্ছে, জিকসন ইস্টবেঙ্গলে মাল্টি ইয়ারের ডিলে সই করছে এবং আগামী সিজনে জিকসন লাল হলুদ জার্সি পরে খেলতে নামছে। এর থেকে এর বেশি আমার আর কিছু বলার নেই। আর লাস্ট একটা বিষয় দিয়ে আমি শেষ করব, বলতে ভুলে যাচ্ছিলাম, অনেকের রোজ বলছো যে ইস্টবেঙ্গলে 6th ফরেনার নিয়ে কথা বলছি না কেন। তার একটাই রিজন, যে কোনো মার্কেটের নাম বেরোয়নি। এর আগে বহুবার আলোচনা করেছি যে প্লেয়ার আসবে সেই প্লেয়ার একজন সেন্টার ব্যাক হতে পারে, অথবা কার্লোস কোয়াদ্রাত এমন একজন প্লেয়ারকে তিনি নিয়ে আসতে পারেন যে সেন্টার ব্যাকটা মেন পজিশন হবে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে। কারণ যেরকমভাবে তিনি চ্যাম্পিয়ন্স লিগে তার ফরমেশনটা রাখবেন, যেভাবে তিনি স্টার্টিং 11টাকে সাজাবেন, সেই ওয়াইজ কিন্তু এই ধরনের সিলেকশনগুলো তাকে কোথাও একটা ফেভারিট পজিশনে নিয়ে যেতে পারে টিম সাজানোর ক্ষেত্রে। এবং আইএসএলেও তিনি যখন ঘুরিয়ে ফিরিয়ে টিম রাখবেন তখন কিন্তু এই সিগনেচারটা তাকে একটা মাইলেজ দিতে পারে। এবং সেখানেই পুরো ডিল এখনও অবধি দাঁড়িয়ে রয়েছে। না কোনো প্লেয়ারের নাম বেরিয়েছে, না কোনো কিছু এখনও অবধি মার্কেটে কেউ ব্রেক করেছে। কিন্তু তার মানে এই নয় যে কোথাও কোনো রকম মুভমেন্ট হচ্ছে না। ইস্টবেঙ্গল কর্মকর্তারা বা কার্লোস কোয়াদ্রাত পুরো হাত গুটিয়ে বসে রয়েছে, প্লেয়ার এমনি এমনি চলে আসবে, এরকম কিছু হচ্ছে না। তাদের রীতিমতো মুভমেন্ট রয়েছে, তাদের কাজকর্ম তাদের মতো করে চালু রয়েছে, শুধুমাত্র নাম বাইরে আসছে না। এলে খুব ভালো কথা, আর একদম সরাসরি অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে আমি বলবো আরও ভালো কথা। যেটা ওই গোয়ার প্লেয়ারের ক্ষেত্রে বললাম, আমরা আগে থেকে কোনো রকম খাপ পঞ্চায়েত বসাতে পারবো না, তার থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। একদম সরাসরি প্লেয়ার এসে যাক, কোচের পছন্দ অনুযায়ী যে প্লেয়ার আসবে সেই প্লেয়ার কিন্তু টিমের জন্য বেস্ট সিলেকশন হবে। এবং অবশ্যই টিমের যা কন্ডিশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু একজন কোচ তিনি প্লেয়ার নিয়ে আসবেন। সেখানে অন্য কে কী বলছে, কে কোথায় তুল্যমূল্য আলোচনা করছে, দাঁড়িপাল্লা বসিয়ে কে কত কী মাপছে, সেই দিকে কারোর কোনো ধ্যান দেওয়ার প্রয়োজন আছে বলে আমি অন্তত পার্সোনালি মনে করি না। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যখনই ইস্টবেঙ্গলে 6th ফরেনার নাম কোনো একটা কিছু বেরিয়ে আসবে তাকে নিয়ে নিশ্চিতভাবে কথা বলবো, আই ক্যান প্রমিস। বাট বিফোর দ্যাট ফাও কোনো নাম নিয়ে, সম্ভাবনা নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। একজন কোচ কী ভাবছেন, একটা টিমের রিক্রুটমেন্ট টিম কী ভাবছে, কীভাবে প্লেয়ার সিলেকশন হচ্ছে, কোনো রকম আইডিয়া এখনও অবধি সামনে বেরিয়ে আসেনি। বাকিটা সময় উত্তর দেবে, সময় কথা বলবে। এই ভিডিওটা এই অবধি, বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।